উপস্থিত আমি প্রথমেই আমার যত এমপি এমএলএরা যারা এসছেন, কাউন্সিলররা, ব্লক প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, ওয়ার্কাররা, সাধারণ মানুষ, সমাজসেবী, খেলাজীবী থেকে শুরু করে বুদ্ধিজীবী সকলকে, আর ওপরে আমার বসে আছে টলিউড, টেলিউডের সমস্ত বিখ্যাত তারকারা, এবং তাদের দু তিনজনের কথা আপনারা শুনলেন। জুন রচনাও হয়তো বলতে পারতো, কিন্তু আমরা প্রায় 10.5 কিলোমিটার মিছিল করেছি এবং তারা কিন্তু প্রত্যেকে হেঁটেছে এবং কেউ কিন্তু ক্লান্ত হয়ে যায়নি। আমি এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। পুরোটা রাস্তায় যেন একটা কল্লোল হচ্ছে, একটা লড়াইয়ের হিল্লোল হচ্ছে, যেন একটা নব কলেবরে বাংলা আবার নতুন করে জেগে উঠেছে। এইটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর বিশেষ করে রাস্তার দু প্রান্তে মানুষের অভিবাদন, মানুষের অভিনন্দন, মানুষের শুভেচ্ছা, মানুষের শুভকামনা, বুঝতেই পারলাম না কখন 10.5 কিলোমিটার হাঁটা হয়ে গেল। এমনিতে রোজ আমি 30,000 স্টেপস করি, কাজে আমার কাছে এটা কোনো ম্যাটার নয়, কিন্তু 10 কিলোমিটার হেঁটেছে তো 10,000 স্টেপস হেঁটেছে, মানে বেশ অনেকটাই হেঁটেছে। এবং কারণ আমি বাড়িতে 13 করে গিয়েছিলাম, এসে মাপলাম, দেখলাম 23,500 হয়েছে। সুতরাং এখান থেকে আমি ক্যালকুলেট করে দেখতে পেলাম যে আমি ফিটবিটও পড়ি, হুপও পড়ি, কারণ আমি বুঝতেই পারি কোনটা কিভাবে চলছে। সুতরাং আর তার মধ্যে মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, শাওনি, দেব, কল্যাণ আপনাদের খুব ভালো বলেছেন এবং আমি সবচেয়ে খুশি। আমি জানি ওই প্রান্তের লোক আমায় দেখতে পাচ্ছে না, আমার গলা নিশ্চয়ই যাচ্ছে। আমি শুধু বলবো এটুকু, আমার এই বাংলা, আমি যেখানে দাঁড়িয়ে মিটিং করছি, যে রাস্তাগুলো পেরিয়ে এলাম, কখনো উত্তরে করি, কখনো দক্ষিণে করি, কখনো হাওড়ায় করি, কখনো হুগলিতে করি, যখন যেখানে পাই করি, প্রতিদিনই কিছু না কিছু করি। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনারাই আমাদের লালন পালন করেছেন, তৃণমূল কংগ্রেসের জন্ম আপনারা দিয়েছেন, অনেক লড়াই আমরা করেছি জীবনে। এই হাজরা রোডেই মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম। কল্যাণ সেদিন স্পটে ছিল। পরে কল্যাণকে আমি জিজ্ঞেস করেছিলাম, কল্যাণ নিজে থেকে বলেছিল, সরি আমার সাথে অনুপ, দিব্যেন্দুরা ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কল্যাণ আমাকে একদিন বলল, দিদি আমি না সবটা দেখেছি দাঁড়িয়ে। আমি বললাম কি দেখলে? ও বসে আছে, ওর সামনে বলছি, আমি যদি ভুল হয়ে আমায় রেকটিফাই করে দেবে। কল্যাণ আমাকে বলল, দিদি আপনারা মিছিলটা নিয়ে আসছেন, আমি বাস ওখানে একটা বাঁশ জোড়া একটা ছিল, বাঁশগোলা এখনো আছে, ওই রাধাকৃষ্ণ মন্দিরের পাশের যে ডান দিকের রাস্তাটা। তো বললো, আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ দেখলাম সিপিএম এর গুন্ডারা লোহার চেন, যেমন সিনেমাতে যেমন দেখায়, লোহার চেন ঘোরাতে 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 রাস্তা ক্লিয়ার করছে এবং আমাদের সবাইকে তাড়া করলো। আমরা গিয়ে বাস গোলায় লুকিয়ে পড়লাম এবং সেখানে দেখেছিল যে কিভাবে প্রথম ডান্ডাটা, মোটা ডান্ডা, বিশ্বাস করুন আমার মাথায় একটুও তখন লাগছিল না। কেন জানেন? আমি তখন ভাবছিলাম ডান্ডাটা কার, পুলিশের না সিপিএম এর? আমি তখন ওইটা চিন্তা করছিলাম। হঠাৎ আমি দেখছি আমার ডান দিকে মাথায় যখন মধ্যেখানে ডান্ডা জোরে মেরেছে, আমার ডান দিক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। তারপরে আবার একটা ডান্ডা তুললো, ওটা দিয়ে মারলো, আমার ব্রেনের এখানটা ফেটে গিয়ে এখান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আবার একটা ডান্ডা তুলেছে। তখন আমি জানি না, হয়তো অজানা কোনো অদৃশ্য শক্তি আমার ডান হাতটা অটোমেটিক্যালি আমার মাথায় উঠে গেছে, আর সেই জন্য
দেখুন আমার হাতের আলনা অর্ধেক নেই, কারণ হাতের হাড়টা অর্ধেক থেতলে গিয়েছিল, কারণ আমার ব্রেনটা অ্যাটাক হয়ে গিয়েছিল। আর ওই ওই হাতটা যদি আলনাটা না থেতলে যেত, ওই মোটা হাতটা, তাহলে মাথাটাই থেতলে যেত। এবং আমার প্রায় 34টা সেলাই হয়েছিল, ব্রেন অপারেশন হয়েছিল, হাত অপারেশন হয়েছিল, তারপরেও অনেকবার মার খেয়েছি, অনেকবার অপারেশন করা হয়েছে। আমার ফুল বডিতে চোখ নেই, আমি কাজ করি, কিন্তু আমাকে অনেকটা এক্সারসাইজ করতে হয়, আমাকে হাঁটতে হয়, আমি প্রাণায়ামও করি, কিন্তু সাথে সাথে আমাকে কাজও করতে হয়। আমি কাজের মধ্যেই বেঁচে থাকি। আর আমাকে যেদিন কেউ আঘাত করে না, বিশ্বাস করুন, আমাকে আঘাত না করলে আমি কিরকম ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ি মানে অন্যরকম নয়, মানে একটু কবিতা লিখি, কখনো গান লিখি, কখনো নির্জীব হয়ে যাই, কখনো শ্রীকৃষ্ণের উপদেশ শুনি, কখনো রামকৃষ্ণ পড়ি, কখনো বিবেকানন্দ পড়ি, কখনো নেতাজি সুভাষচন্দ্র পড়ি, কখনো স্পেস সায়েন্স দেখি, কখনো ডিসকভারি দেখি, কখনো জিওগ্রাফি দেখি। আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। আমি কিন্তু জানতামও না কিছু। সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে, তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি, কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমোতে পারি না, তাই সকালেই 2-3 ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, মেসেজটা মিস করেছি। আমি দেখলাম অ্যাম্বুলেন্স হলে ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ, আমি চুপ করে আছি। ইয়েস, এটা আমাদের মরাল ডিউটি, ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স আসলে ছেড়ে দিতে হয়। যান, আপনারা বেরিয়ে যান, আস্তে আস্তে সুস্থ হয়ে যান। আমি আপনাদের আবার বলি, শুনুন, এটাই তৃণমূল কংগ্রেস পার্টি। 1 সেকেন্ডে ওরা ডিসিপ্লিন মেনটেন করে। যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন, অনেক কুৎসা রটনা করেন, অপপ্রচার করেন, চক্রান্ত করেন, তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ, যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও, সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না, চলে যাবে। এত ডেডিকেটেড ওরা। আজকে এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে, তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিট দিচ্ছে না, তাকে কি লিখে দিচ্ছে? লিখে দিচ্ছে ভেতরে নট ফাইন্ডিংস, এরকম কিছুটা লিখছে। যখন এনুমিনেশন হলো তখন বিএলএ 1 ছিল সাথে, বাড়ি বাড়ি গেছে বিএলওদের সাথে। পোলিং স্টেশনেও তারা থাকবে, বুথেও তারা থাকবে। তাহলে তুমি 90 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ, নাকে অ্যাম্বুলেন্স, নাকে নল নিয়ে যাচ্ছে, অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ, আর 3 তলাতে ওঠাচ্ছ। লজ্জা করে না? কান কাটা, দোকান কাটার দল, জুমলা পার্টি, ঝামেলার পার্টি, হামলাকারী পার্টি, অত্যাচারী পার্টি, অনাচারী পার্টি, দুরাহারি পার্টি, দুরাচারী পার্টি, ব্যভিচারী পার্টি, স্বৈরাচারী পার্টি। এরকম পার্টি আমি দেখিনি। এটা পার্টি না দোপার্টি? স্বাধীনতার সময় তো জন্মে হয়নি, তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে? গান্ধীজি বাদ, নেতাজি বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, ক্ষুদিরাম বাদ, প্রফুল্ল চাকি বাদ, রামকৃষ্ণ বাদ, ভোটের সময় জিন্দাবাদ, স্বামী বিবেকানন্দ বাদ, মাতঙ্গিনী বাদ, রামমোহন রায় বাদ,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবাদ, তার মানে গান্ধীবাদের দরকার নেই, সুভাষবাদের দরকার নেই, আবুল কালাম আজাদের দরকার নেই, আম্বেদকরের দরকার নেই, বিরসা মুন্ডার দরকার নেই। আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে 600 জনের ফাঁসির মধ্যে 590 জনের ফাঁসি হয়েছিল, তারা বাংলার লোক ছিল, বাংলার মাটি থেকে। লজ্জা করে না? বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি। তো নিজেরা জিতে এসেছিলেন তো 24-এর লিস্টে, কি করে জিতলেন? জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না এসআইআর? বলুন আপনারা। বাংলাদেশের বর্ডার তো আসাম। রোহিঙ্গারা যায় কোথা থেকে? মায়ানমার থেকে, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে। তো আজকে বাংলার উপরে হামলা কেন? বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে, ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে, ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে। পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। ঘেচু মানে কি খুঁজে নিন, আমি নিজেও জানি না। ঘেচুর ইংরেজি আমায় করতে বললে পারবো না, কিন্তু हमारा पता नहीं है, आप पता करके देखो। কি করবেন? আগের বার ইলেকশনে আমার 24 ঘন্টা ক্যাম্পেইন করতে দেয়নি, আপনারা দেখেছেন। আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম, তুমি আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছো, দেশের টাকা বাইরে বেচেছো, আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছো। আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা 4 বছর ধরে বাংলায় দাওনি, রাস্তার টাকা দাওনি, তোমার টাকা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি। তোমরা তুলে নিয়ে যাও, আমাদের ভাগ আমাদের দাও, আমার টাকা আমায় দাও। এটা আমাদের জনগণের টাকা, বাংলার টাকা। 4 বছর ধরে বাংলা আবাস বন্ধ, রাস্তাঘাটের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, জীবনের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ। মনে রাখবেন, বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। আমার তাতে আপত্তি নেই, কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়। আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়, কোর্টের পারমিশন নিয়ে আসেন, সব তো দখল করেছেন। আমি কোর্টকে দোষ দিই না, বিচারের কাছ থেকে আমরা বিচারের বাণী আশা করি, নাথিং এলস। আমি কোর্টের ব্যাপারে কথা বলবো না। সব দখল করেছেন, যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন। মহারাষ্ট্র জোর করে দখল করেছেন,
আমি চ্যালেঞ্জ করে বলছি, হরিয়ানা জোর করে দখল করেছেন, বিহার জোর করে দখল করেছেন, অনেক রাজ্য জোর করে দখল করেছেন। এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে। নামটা শুনলেই বাংলা করে দিচ্ছে হামলা। বাংলা শুনলে আর সহ্য করতে পারছে না। বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিককে মারছে, মধ্যপ্রদেশে মারছে, রাজস্থানে মারছে, ইউপিতে মারছে, দিল্লিতে মারছে, গুজরাটে মারছে। কিভাবে আমাদের, আমরা সবাইকে নিয়ে থাকি, সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সর্ববর্ণ সব রাজনীতি। এখানে তো অনেক হিন্দিভাষী লোকেরা আছেন, বলুন তো কোনোদিন আপনাদের উপরে কোনো অত্যাচার হয়েছে? जो हिंदी वैसे आए आप बोलो, दिल से बोलो, प्यार से बोलो, जोर से बोलो अगर हुआ है तो। हम कभी नहीं करता। आप लोग शांति से रहता है तो बंगला में भाषा बात करने से हमारे लोगों को अब क्यों पूछेगा? এই বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন। আমি আপনাদের বলি, আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। আপনারা মিটিং করলে পেছনে পুলিশ, সামনে পুলিশ, ওদিকে সিআরপিএফ, ওদিকে বিএসএফ, ওদিকে আইএসএফ, কে না আছে। আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভিতুর দল, ভিতুর ডিম আমরা বলতাম না ছোটবেলায়, ভীরু কাপুরুষ, প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে? তুমি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো? আচ্ছা বলুন তো আপনারা, পিএম যদি মিটিং করতে যায়, পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না? যেহেতু আমি জেড প্লাস, ভুলে যান আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম,
দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো, নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল। তখন প্রশান্ত কিশোর ছিল, এখন মালিকানা বদল হয়েছে, প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে, তাই প্রতীকরা এখন দেখে। আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। আমাদের একটাই সবেধন নীলমণি, আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না, একটা বিড়ি দিনে 3 বার টানতো হয়তো। আর আজ দেখুন কত হুঙ্কার, বাপরে, রণরঙ্কাবাজি আসছে। দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায়, আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন, কিন্তু যে কোনোদিন ভদ্রতাই দেখালো না, নিজেদের হোম মিনিস্টার আজ পর্যন্ত পাওয়া যায়নি। গুজরাটের প্রাক্তন হোম মিনিস্টার মিস্টার হারিন পান্ডে, কল্যাণ পার্লামেন্টে পারলে তোমরা তুলো, কোথায় গেল? আজ পর্যন্ত নিখোঁজ। দাঙ্গাকারীরা জবাব দেবেন। ভুলে গেছেন গোধরা, না ভুলে গেছেন উন্নাও, না ভুলে গেছেন দিল্লি, না ভুলে গেছেন পহেলগাঁও থেকে হাতরাস থেকে শুরু করে সব ভুলে গেছেন? বাংলায় সব অনুপ্রবেশকারী। অন্য দেশের ব্যাপার বলে বলছি না। বিএসএফ কার আন্ডারে? বর্ডার দেখে কে? আগে 5 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে ছিল, আর এখন 50 কিলোমিটার রেখে দিয়েছে। কেন জানেন? গ্রামের মানুষকে ভয় দেখাবার জন্য। আর শুধু বলে জমি দাও, মানে 50 কিলোমিটার ঢুকে যাবে আর কি, আরো সব জায়গায় যা দেয়া আছে তাই তো করনি। জিজ্ঞেস করুন বর্ডার কার দায়িত্বে? পশ্চিমবঙ্গ সরকারের না, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। কয়লা কার দায়িত্বে? সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স। পাসপোর্ট কার দায়িত্বে? কাস্টমস কার দায়িত্বে? সব সেন্ট্রালের দায়িত্বে। বর্ডারে যে রেল চলে কার দায়িত্বে? প্লেন চলে কার দায়িত্বে? আগে কেউ বাইরে আসলে আমাদের ডেটা শেয়ার করতো, আমরা জানতে পারতাম, খোঁজ রাখতাম। গত 10 বছর ধরে বাইরে থেকে কে আসছে আমাদের জানায় না, লুকিয়ে রেখেছে। কিরকম আইন দেখুন। একদিকে বলছে 2002 এর পরে জন্মেছে যারা, অমর্ত্য সেনকে প্রশ্ন করছে তোমার বাবা মায়ের বয়সের এত ফারাক কেন? আমি বলি ওরে গর্ধবের দল, 90 বছর আগে তোর বাবা মায়ের কত বয়স ছিল? কজন হসপিটালে জন্মেছে? এখন তো হসপিটাল হয়েছে, ইনস্টিটিউশন ডেলিভারি হয়েছে। আমিও তো গ্রামের বাড়িতে জন্মে চলে এসেছি এখানে, আমরা সবাই হোম ডেলিভারি। তুমি কোন ডেলিভারি? পোস্ট অফিসের ডেলিভারি, না রিজার্ভ ব্যাংকের ডেলিভারি, না সিবিআই ডেলিভারি বয়, না ইডি ডেলিভারি বয়? কার ডেলিভারি বয় তোমরা? বড় বড় কথা বলে। हमारा परिवार का कोई पॉलिटिक्स नहीं करेगा।
क्यों नहीं करेगा? পলিটিক্স করলে তো খাটতে হয়, বদনাম খেতে হয়, সারাক্ষণ খেটে বেড়াতে হয়। আর তোমার ছেলে কিচ্ছু করবে না। তিনি এখন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, তার ব্লক প্রেসিডেন্ট হবার যোগ্য নয়। इंटरनेशनल प्रेसिडेंट, सब सफेद है ना, सब सफेद हो गया। वॉशिंग मशीन এখন नाउ बिकेम ভ্যানিশিং মেশিন। ওয়াশিং মেশিন। আমরা তো মনে করি মাঝে মাঝে এদের রেড কার্পেট পেটে অনেক যত্ন করে প্রোগ্রাম করে। একটা ছেলে জয় বাংলা বলেছিল বলে মারতে তেড়ে গেছিল, আমার মনে আছে, আমি ছবিটা দেখেছিলাম। আর তোমরা যে সারাক্ষণ কুৎসালাটাও গালাগালি দাও সোশ্যাল নেটওয়ার্কে, কি না করতে ছাড়ো। আর কয়েকটা দালাল জুটেছে ওদের টাকা নিয়ে, যাদের জেল থেকে ছাড়িয়েছি আমরা, যাদের হসপিটালে থাকার ব্যবস্থা করে দিয়েছি আমরা, সেই গদ্দারের দল। বেশি কথা বললে নেদারল্যান্ডের হেগে কি করছিলে আমি বলবো না, কুণালকে দিয়ে বলিয়ে দেবো। হ্যাঁ, ইলেকশনে আসবে, বাংলা দখল করবে না। সব মহিলাদের নাম বাদ, ম্যাক্সিমাম। এই দেখুন, আগে 54 লক্ষ বাদ দিয়েছে। একটা খুনি যদি কোর্টে যায়, গিয়ে বলে স্যার আমি আমাকে ডিফেন্ড করতে চাই, মাননীয় বিচারপতি তাকে কিন্তু বলে ঠিক আছে তোমার কি বলার আছে তুমি বলো, যদি তার লয়ার না থাকে। তুমি 54 লক্ষের নাম বাদ দিলে তার ফর্ম 7 ফিল আপ করার রাইট আছে অ্যাজ পার ইলেকশন রুলস, ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। তুমি না করে বিজেপি থেকে একটা আইটি সেলের লোক নিয়ে গিয়ে, তিনি নাকি আবার ইনকাম ট্যাক্সে কাজ করেন, সীমা খান্না, তাকে দিয়ে এআই করে 54 লক্ষ ডিলিট করে দিল। আর কি করলো বললো ইয়ারও ডিলিট করেছি। ইয়ারও বেচারা জানেই না, তাদের অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে যে আমাদের নামে বলা হচ্ছে আমরা জানি না। কত বড় অন্যায় করলেন, কত বড় অন্যায়। তারপর 1,30,00,000 চিঠি পাঠিয়েছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম 95 বছর 90 বছর মহিলা। মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, কেউ কেউ বাপের বাড়ি থেকে যায়, সেটা তার ব্যাপার। এটা পরম্পরা, এটা গাধারা জানে না, গর্দভগুলো। মেয়েরা যখন বিয়ে করে নিজের টাইটেলের সাথে বরের টাইটেলও দিতে পারে, অনেক সিঙ্গেল মাদারও আছে। আবার অনেকে বরের টাইটেলটাকে নিজের টাইটেল করে। যারা যারা পদবি চেঞ্জ করেছে সব বাদ। এবার ঠিকানা চেঞ্জ হয়েছে, ধরো কেউ কালীঘাটে থাকতো, তার মেদিনীপুরে বিয়ে হয়েছে, ব্যাস বাদ। এবার কি করেছে, ধরুন আমার নাম, ধরুন কল্যাণ ব্যানার্জি, কল্যাণের নাম বাংলায় ঠিক আছে, ক লয় জফলা আকার মধ্যাহ্ন আমরা জানি। এবার ইংরেজিতে কল্যাণ কে এ এল ওয়াই এন ও লিখতে পারে, আবার কে ও এল ওয়াই এন ও লিখতে পারে, এর জায়গায় ও লিখতে পারে, বাদ। প্রপার নাউনে কখনো ভুল হয় না, তাও বাদ, সব বাদ, বরবাদ। অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে দেখুন, দাঁড়াও দাঁড়াও এসো, কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে, 3 বারের এমপি। ছি, লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। ইলেকশনের সময় আসলে না, আমি বানিয়ে রাখবো নাড়ু, তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু। আর বাংলার মা বোনেরা কি বানাবে শুনতে পাচ্ছে না তো কেউ। বোনেরা কি বলবে, ঝাড়ু 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 তো নাড়ু নয়, না, ঝাড়ু ঝাঁটা মারতে হবে।
ওরা আমার গানটা মনে করে দিল, মার ঝাড়ু মার মেরে, মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর। ওটা একটা সিনেমার গান, মনে পড়ে গেল, মর্জিনা আব্দুল্লাহ সম্ভবত। তাহলে বুঝতে পারছেন, ফাইনাল লিস্ট যখন বেরোবেন, আপনি জানেন না নাম বেরোবে কিনা। মহিলাদের সব বাদ, এবার ইয়াং জেনারেশনকে কি করছে শুনুন, যারা নতুন ভোটার হচ্ছেন 2002 এর পরে যারা জন্মেছেন, বলছে অনলাইনে ফর্ম ফিল আপ করো, আপনারা করে দিচ্ছেন ফর্ম 6, কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত হচ্ছে 4 নম্বর ফর্ম ফিল আপ না করলে আপনার নামটা কেটে দেবে। কারণ বিজেপির দর্পণ, ওই ম্যাজিশিয়ান ভাষণ নাকি জানো না, ভ্যানিশ, ভ্যানিশ বাবু, ভ্যানিশ বাবু 1.5 কোটি ভোট কাটবার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসছে, আর নিজের মেয়ে জামাইকে ডিএম বানিয়েছে। ক্ষমতায় আসার পর নির্লজ্জ, সবার নাম কেটে তিনি ভোটে জেতাবেন বিজেপিকে। বল তারপরে তুমি কোথায় থাকবে বাবা? বল আমরা যেখানেই থাকি তোমার ঠুড়ে বের করবো, এইখানে পুতলে দিল্লিতে গিয়ে জন্মাবো, আর দিল্লিতে পুতলে এখানে এসে জন্মাবো। এটা বাংলার মাটি, মাথায় রাখবে। বাংলায় করলে হ্যাংলা, বাংলায় করলে হামলা, বাংলায় করলে জুমলা, বাংলা দেখাবে বাংলা। বাংলা কি জেনে রাখো, কোনোদিন মাথা নত করেনি, করবে না। ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, গুলি খেয়েছে, স্বাধীনতা এনেছে। আজ তোমরা চোর ডাকাত গুলো, নীরব মোদী চোর নয়, চুপচাপ পাঠিয়ে দিয়েছে বিদেশে। তোমার লুক আউট নোটিস থাকতে কি করে পাঠাও? হু ইজ রেসপন্সিবল? দেয়ার আর সাম মালিয়া মালপোয়া, আর সব কি সব নাম আছে, মেহুল চাউসেস্কু না চাউসেস্কি, বললাম না, তাদের সব সাধু, ব্যাংকের সব টাকা মাফ করে দিয়ে, ব্যাংক বিক্রি করে দিয়ে তাদের নীরবে নিঃশব্দে দেশ পার করে দিয়েছে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, জেনে রাখো তোমাদের হচ্ছে ক্ষয়। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। মা বোনদের উপর অসম্মান করলে, মা বোনদের অপমান করলে ভাইরা বুঝে নয়। মনে রাখবেন, কেউ বাড়ির মা, কেউ বাড়ির বউ, কেউ বাড়ির বোন, কেউ বাড়ির মেয়ে, কেউ বাড়ির মাসি, কেউ বাড়ির পিসি। আর তাই তো বিজেপি তোমায় রাজনীতিতে ঠাসি। আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা, দারুণ অগ্নিবাণের বজ্রকণ্ঠের খেলা, অগ্নিবীণার খেলা, গীতবিতানের খেলা, গীতাঞ্জলির খেলা, একতলার খেলা, ধামসামা দলের খেলা, গান করার বেলা, ফুটবলের খেলা, অলিম্পিকের খেলা, আইএসএল এর খেলা, আইপিএল এর খেলা, সাঁতার কাটার খেলা, মাছ ধরার খেলা,
ধান পোতার খেলা। আর তোমাদের জন্য কাঁদবে বেলা। বিদায় আসন্ন, বিদায় ঘন্টা বাজছে। পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন। আর যারা মারা গেছে তাদের নামের লিস্ট করে এলাকায় এলাকায় রাখুন, টাঙ্গান, শহীদদের শ্রদ্ধা জানিয়ে। অভিষেক আজকে মিটিং করতে গেছে, আমায় বলছিল, আমি শুনতে একটা কাগজ দেখছিলাম যে আজকে নাকি মৃত ব্যক্তিদের সাথে লাঞ্চ করছে। মানে আসলে তারা জীবিত, ভোটার লিস্টে মৃত। বুঝুন, বুঝুন, পান সাজছে, সুপরি নাই পান সাজছে, চুন নাই পান সাজছে, কয়েন নাই পান সাজছে। আর চোখ দুটো দেখলে ভাববেন ওরে বাবারে, এই তো বজ্র, মানে বাজের থেকেও ভয়ঙ্কর। বাজ চোখ উপড়ে নিয়ে যায়। ওদের চোখের দিকে তাকালে মনে হবে দুটো রক্ত চক্ষু বেরিয়ে আসছে। দুর্যোধন, দুঃশাসন ওই আসছে। বা মা বাবারা গান গিয়ে বলছে, আগে গব্বর সিং বলে ভয় দেখাতো বাচ্চাদের। ভয় দেখিয়ে বেড়াচ্ছে এজেন্সিকে নিয়ে। কাল যখন ক্ষমতা থেকে চলে যাবে, এজেন্সি থাকবে না, তোমায় পাত্তাও দেবে না, তোমার আঙুলের দিকে পায়ের তাকাবেও না। কোথায় চাঁদের মাটিতে জমি কিনে রেখেছ, না মঙ্গল গ্রহের মাটিতে জমি কিনে রেখেছ, না শুক্র গ্রহের মাটিতে জমি কিনে রেখেছ? যেখানে যাবে সেখান থেকে ধরে নিয়ে আসবো। এবং মানুষ বিচার করবে গণ আদালতে। যদি লড়ার ক্ষমতা থাকে গণতান্ত্রিক ভাবে লড়ো, কোনো আপত্তি নেই আমাদের। সারা জীবন লড়াই করেছি অনেক অত্যাচার সহ্য করে। যেদিন থেকে তোমরা ক্ষমতায় এসছো আমার উপর অনেক অত্যাচার করেছো, আমার সরকারের উপর অনেক অত্যাচার করেছো, আমাদের দলের উপর অনেক অত্যাচার করেছো, মানুষকে অত্যাচার করেছো, বিজনেসম্যানের উপর অত্যাচার করেছো, সাংবাদিকদের উপর অত্যাচার করেছো। ওই মালপোয়াটা শয়তান এইখানে একজনের নামে ঘর বুক করে রাখে, আর কি কি কুকীর্তি করে তা সব আছে আমার কাছে। তারা এই মিডিয়া হাউসের মালিকদের ইনস্ট্রাকশন দেয় সকালবেলায়, এইটা টিভিতে যাবে, এ জায়গা আর এ নেই জায়গা। আর বড় বড় কথা বলে। মালপোয়া বাংলাকে চেনে? বল আগে মালপোয়া বানানো শেখ, আগে লিট্টি বানানো শেখ। বল বানাবি খিচুড়ি, সাথে দিয়ে দেবো লাবড়া। খিচুড়ি তো এমনি খেতে পারবে না লাবড়া ছাড়া, এটা দরকারি। সুতরাং বিজেপি, বাংলাকে ভেবো না তুমি ভোট কাটবে আর ভোট কেটেই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন। আর আমরা বসে বসে কি জানি বলে আমের চুষি অথবা ললিপপ খাবো। তোমার হাতে ললিপপ কি করে ধরাতে হয় আমরা জানি। আসবে না বাংলায়, আর্মি নিয়ে মিটিং করবে, সিআরপিএফ নিয়ে, বিএসএফ নিয়ে। কই আরাবল্লী আটকাতে পারলে? আরাবল্লী যখন আটকাতে পারোনি, ও এর পরেই আসে বি। সুতরাং বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে, আবার বলি, বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে। পারলে কচুর ঘন্টটা আগে খেয়ে দেখো, খেতে কেমন লাগে, তারপরে বুঝবে। সুতরাং সবাইকে বলবো সাহস সঞ্চয় করুন। এসআইআর সেন্টারে যার নাম ওঠেনি সবার নাম তোলার ব্যবস্থা করুন। আমি শুনেছি বাগুইহাটির একটা বুথে একজন বাঙালি ছেলে গেছিল ভোট তুলতে, তাকে মাইক্রো অবজারভার, কোনোদিন হয়নি, কোনো স্টেটে হয়নি। এমনকি বিহারে যে নিয়ম করেছে এসআইআর এর, বাংলায় আলাদা। গভর্নমেন্টের কোনো কাগজ মানছে না।
কংগ্রেস জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার সাথে দেবা, অরূপ, ববিরা সকলে মিলে অনেকক্ষণ করেছেন এবং এখানকার সমস্ত কাউন্সিলররাও, অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সমস্ত এমএলএরাও আছেন, সংগঠনের সবাই, এবং ওপরেও আমার সাথে যারা এসছেন তারা সবসময় আমাদের সাথে আমাদের পাশে থাকে, তারা আজকেও এসছেন। আমার স্পেশাল থ্যাঙ্কস টু দেম অলসো। সবাই ভালো থেকো, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আবার আমাদের মিছিল মিটিং চলবে, আপনাদের জানিয়ে দেবো, রোজ চলবে, রোজ চলবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যালো হ্যালো, আমরা আমরা মমতা দিদিকে অনেক কৃতজ্ঞতা এবং আমাদের